নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকে ভালো হোক, সবাইকে মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, এইটুকু হোক, শুধু ভালো হোক, আর কিছু চাই না। ভালো, সবাই ভালো থাকুন, গোটা পৃথিবী ভালো থাকুক, আর বেশি কিছু কি চাইতে পারি বল। তো বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 29শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 13ই জুন 2025, শুক্রবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এসে পড়েছি কানীন পুত্র নিয়ে বলছেন। কত রকমের পুত্র হয় তাই নিয়ে কথা হচ্ছিল। তার মধ্যে কানীন পুত্রের কথা বলবো আজকে। অর্থাৎ যদি কোনো মেয়ে কুমারী অবস্থায় সন্তান ধারণ করে তাহলে সেই সন্তানকে বলা হয় কানীন পুত্র। মহাভারতে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ কি আছে? নিশ্চয়ই ভাবতে হবে না, তবু আমি না হয় আপনাদের এই টাস্কটা দিলাম, বাড়িতে করবার জন্য নয়, এখানে মুখে মুখে ঠিক করে ফেলুন। মহাভারতে কানীন পুত্রের জন্ম দিয়েছেন এমন মাতা বা পুত্র কে, উদাহরণ কি সবাই জানেন। আমি বরং ততক্ষণ বাকি অনুষ্ঠানের কথা বলিনি। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব শুরু করব আজকে। অতঃপর স্বামী বিবেকানন্দ যার শিষ্য সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দ তার রচনা মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 DJFM শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। চিরন্তনে কার কথা বলছিলাম বার করে ফেলেছেন নিশ্চয়ই। কানীন পুত্রের উদাহরণ কে এবং কানীন পুত্রের জন্ম যিনি দিয়েছেন সেই মা কে? কুন্তী। কুন্তী হচ্ছেন মা এবং পুত্র হচ্ছেন কর্ণ। এই তো কানীন পুত্রের সবচেয়ে বড় উদাহরণ। কোন নারী কন্যা অবস্থায় তার যদি পুত্রের জন্ম হয় তিনি হচ্ছেন কানীন। এই যে গল্পটা, পাণ্ডু কুন্তির কাছ থেকে 12 রকম পুত্রের তালিকা দিয়েছেন কুন্তির কাছে, এবং তাতে কুন্তি যদি তার কন্যা অবস্থায় সূর্যের ঔরসে জাত পুত্র কর্ণের কথা পাণ্ডুকে বলে দিতেন তাহলে পাণ্ডু তাকেই পুত্র বলে মেনে নিতেন। কিন্তু কুন্তি লজ্জা পেয়েছিলেন। সূর্য যে তার একটি পুত্রের জন্মদাতা এবং সেই পুত্রকে তিনি লোকলজ্জায় জলে ভাসিয়ে দিয়েছিলেন সেই কথা তিনি বলেননি। ফলে একটা অদ্ভুত প্রগাঢ় বেদনাদায়ক একটা ট্র্যাজেডির সম্ভাবনা তৈরি হয়ে গেল মহাভারত, এবং সেই ট্র্যাজেডি তো চলেছে। সেই ট্র্যাজেডি নিয়ে পরবর্তীকালে বহু নাটক লেখা হয়েছে। আপনাদের রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদের কথা মনে পড়বে। কুন্তী এসেছেন কর্ণের কাছে তার পরিচয় দিতে এবং কর্ণের কি প্রবল অভিমান। আপনাদের বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নাটকের কথা মনে পড়বে। সেখানে ওই প্রথম পার্থ হচ্ছেন কর্ণ, পৃথার পুত্র, প্রথম পুত্র কর্ণ, তাকে নিয়ে নাটক। এই যে অদ্ভুত একটা জীবন, অদ্ভুত একটা মায়ের দিক থেকে এবং সন্তানের দিক থেকে, এইটা এই কর্ণ সারা জীবন ধরে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত থেকে গেল। অথচ
মহাভারতের কালে কিন্তু কানীন পুত্রেরা সমাজে স্বীকৃত হতেন, সমাজে তাদের মর্যাদা কিছু কম হতো না। এই তো স্বয়ং মহাভারতের কবি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনি তো কানীন পুত্র, সত্যবতীর গর্ভে জন্মেছিলেন। ব্যাস একেবারে জন্মের সময়ই তার বাবা ঋষি পরাশর তার সঙ্গে বদ্রিক আশ্রমে চলে গিয়েছিলেন, সেই জন্য তাকে আর পিতৃত্বের অন্বেষণ করতে হয়নি। কিন্তু শান্তনুর যে প্রয়াত পুত্র বিচিত্র বীর্য, তার স্ত্রীদের গর্ভে নিয়োগ প্রথায় পুত্র উৎপাদন করবার জন্য মহামতি ভীষ্মের কাছে ব্যাসের প্রস্তাব করছেন সত্যবতী। তখন কিন্তু সত্যবতী নিঃসংকোচে বলছেন যে আমি যখন কন্যাবস্থায় ছিলাম তখন পরাশরের ঔরসে আমার গর্ভে তোমার জন্ম হয়েছিল। কন্যা পুত্র মম পুরা দ্বৈপায়ন ইতি শ্রুতা। অবশ্য এটাও ঠিক যে সত্যবতী তার স্বামী বেঁচে থাকতে তার এই কানীন পুত্রের কথা তার যে স্বামী শান্তনু তাকে বলেননি। তার কারণ একটা কারণ হতে পারে লজ্জা, আমি জানি না, মানে স্বামী চলে গেছেন এখন আর ওই লজ্জাটা করে কি হবে, সেটা একটা কারণ নিশ্চয়ই হতে পারে। আর একটা কারণ হয়তো হতে পারে যে পরাশরের কাছে আছে, মানে কর্ণের মতো ভাসিয়ে দেওয়া হয়নি তো, অজ্ঞাত অখ্যাত একটা জায়গায় কর্ণ চলে যাবেন, কালো স্রোতে ভাসিয়ে দিলাম, এরকম কথা তো আছে। বুদ্ধদেব বসুর নাটকের মধ্যে রয়েছে কালো স্রোতে ভাসিয়ে দেওয়ার কথা, রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও তার কথার প্রসঙ্গ রয়েছে। পরাশরের কাছে নিরাপদে আছে, ফলে এই পরিচয়টা আমার দেওয়ার দরকার নেই। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে কানীন পুত্র, সত্যবতীর যে কানীন পুত্র, তিনি কিন্তু পুরো ভরতবংশের ধারক এবং বাহক হয়ে রইলেন। অদ্ভুত না? ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন পুরাণ চিরন্তন। পুত্র নিয়ে কথা বলতে বলতে কানীন পুত্রের কথা উঠে পড়েছে, তাই নিয়ে আরো কিছু কথা বলবো। ভেবে দেখুন, আজকের দিনে যদি কোনো একটি অবিবাহিতা মেয়ের কোনো একটি পুত্র সন্তান জন্মায়, মানে জন্মাতেও হবে না আর কি, জন্মাবার আগেই তার সম্পর্কে যা যা ব্যবস্থা করা হবে, আমাদের খুব শিক্ষিত ভদ্রলোক পরিবারের সমাজে সে তো প্রায়, মানে আমরা কল্পনা করতে পারি আর কি, কল্পনা করা যায় না বলাটা ঠিক হবে না, কল্পনা করতে পারি। প্রাচীন যুগে কিন্তু আমাদের পূর্বপুরুষেরা তারা কিন্তু এটাকে স্বীকার করে দিয়েছে, যথেষ্ট উদারতার সঙ্গে স্বীকার করে নিয়েছেন। যিনি কানীন পুত্রের জন্ম দিয়েছেন, মানে যে পুরুষ, সেই কন্যাকে বিবাহ করার পর সেই কানীন পুত্রের পিতৃত্ব যিনি স্বীকার করছেন, সেটা কিছু করা হতো। এমনটা হতে পারে যে সেই কানীন পুত্রটা কোনো বংশ পরিচয় লাভ করলো না, মানে তার পিতা স্বীকৃত হলেন না, তার পিতা এলেন না, বা পিতা স্বীকার করলেন না ব্যাপারটা। এই অবস্থাতেও কিন্তু একটা উদার সামাজিক দৃষ্টি প্রকাশ করেছেন সেই সময়কার সামাজিকেরা। মহাভারতে কত রকমের পুত্র আছে সেইটা বিচারের সময় কানীন পুত্রের প্রসঙ্গে এই কথাটা প্রথম বলেছেন টিকাকার নীলকণ্ঠ, খুব বিখ্যাত টিকাকার তিনি মহাভারতের। তিনি বলছেন একজন কানীন পুত্র তার মায়ের পরিণেতা পুরুষের বংশ পরিচয় লাভ না করতে পারলে সে তার মাতামহের পুত্র, অর্থাৎ শাস্ত্রীয় পরিচয় যাকে পুত্রিকা পুত্র বলে, সেই পরিচয় তিনি পাবেন। অর্থাৎ বাবা যদি স্বীকার না করে তাহলে মায়ের বংশের পরিচয়ে সে বড় হয়ে উঠতে পারবে। ভাবুন, একবার কল্পনা করে দেখুন যে সেই সময়কার মানুষ কিভাবে সমাজটাকে স্বীকার করে নিচ্ছে, সমাজের নানান রকমের, আমরা যাকে ব্যভিচার বলি, সেইগুলোকেও স্বীকার করে নিচ্ছে। তিনি বলছেন যে পঞ্চম প্রকারের বন্ধু দায়াদ পুত্র হলো কালীন পুত্র, কানীনা পঞ্চমা, মানে এই কালীন পুত্র কিন্তু তার উপরেও দায় বর্তায়, অর্থাৎ সেও বিষয় সম্পত্তি পাবে।
কালীন পুত্র বলছেন যে পিতৃগৃহে কামবশত উৎপাদিত পুত্রের সংজ্ঞা হলো কালীন। ওই পুত্রকে মাতামহের পুত্র বলেই গণ্য করা হবে। ইয়া পিতৃগৃহে অসংস্কৃতা কামাদ উৎপাদয়েত মাতামহস্য পুত্র ভবতি কিয়াহু। শুনছেন কালীন পুত্রের কথা। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। একটু গান শুনি, তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত তৃতীয় প্রস্থান। এই বক্তৃতাটি স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন লন্ডনে 17 নভেম্বর 1896 খ্রিস্টাব্দে। একটু গান শুনি। তৃতীয় প্রস্তাব 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। পূর্বোক্ত মানে ছান্দোগ্য উপনিষদ হইতেই আমরা পাইতেছি যে দেবর্ষি নারদ একসময় সনৎ কুমারের নিকট আগমন করিয়া অনেক প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। সনৎ কুমার তাহাকে সোপানারোহণ ন্যায় ধীরে ধীরে লইয়া গিয়া অবশেষে আকাশ তত্ত্বে উপনীত হইলেন। আকাশ তেজ হইতে মহত্তর, কারণ আকাশে চন্দ্র সূর্য বিদ্যুৎ তারা সকলই রহিয়াছে। আকাশেই আমরা শ্রবণ করিতেছি, আকাশেই জীবন ধারণ করিয়া আছি, আকাশেই আমরা মরিতেছি। এখন প্রশ্ন হইতেছে আকাশ হইতে মহত্তর কিছু আছে কিনা। সনৎ কুমার বলিলেন, প্রাণ আকাশ হইতেও বড়। বেদান্ত মতে এই প্রাণই জীবনের মূলীভূত শক্তি। আকাশের ন্যায় ইহাও একটি সর্বব্যাপী তত্ত্ব। আর আমাদের শরীরে বা অন্যত্র যাহা কিছু গতি দেখা যায় সবই প্রাণের কার্য। প্রাণ আকাশ হইতেও মহত্তর। প্রাণের দ্বারাই সকল বস্তু বাঁচিয়া রহিয়াছে। প্রাণী মাতা, প্রাণী পিতা, প্রাণী ভগিনী, প্রাণী আচার্য, প্রাণী জ্ঞাতা। আমি তোমাদের নিকট ওই উপনিষদ হইতে আর এক অংশ পাঠ করিব। শ্বেতকেতু পিতা আরুণীর নিকট সত্য সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। পিতা তাহাকে নানা বিষয় শিখাইয়া অবশেষে বলিলেন, এই সকল বস্তুর যে সূক্ষ্ম কারণ তাহা হইতেই ইহারা নির্মিত। ইহাই সব, ইহাই সত্য। হে শ্বেতকেতু, তুমি তাহাই। তারপর তিনি ইহা বুঝাইবার জন্য নানা উদাহরণ দিতে লাগিলেন। হে শ্বেতকেতু, যেমন মধুমক্ষিকা বিভিন্ন পুষ্প হইতে মধু সঞ্চয় করিয়া একত্র করে এবং এই একীভূত বিভিন্ন মধু যেমন জানে না তাহারা কোথা হইতে আসিয়াছে, সেইরূপ আমরাও সেই সৎ হইতে উৎপন্ন হইয়াও ভুলিয়া গিয়াছি। হে শ্বেতকেতু, তুমি তাহাই। যেমন বিভিন্ন নদী বিভিন্ন স্থানে উৎপন্ন হইয়া সমুদ্রে পতিত হয়, কিন্তু সমুদ্রে পড়িলে তাহারা যেমন জানে না কোথা হইতে উৎপন্ন হইয়াছে, সেইরূপ আমরাও সেই সৎ স্বরূপ হইতে আসিয়াছি বটে, কিন্তু আমরা জানি না যে আমরা তাহাই। হে শ্বেতকেতু, তুমি তাহাই। পিতা পুত্রকে এইরূপ উপদেশ দিতে লাগিলেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব শুরু হলো আজকে। এবারে গান, গানের পর কথামৃত। গান শেষ, এবার কথামৃত। 92.7 BGFM এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এর আগের দিন আপনাদের বলছিলাম যে ঠাকুর মৌনব্রত অবলম্বন করেছিলেন। এই সকাল থেকে মৌনব্রত অবলম্বন করেছেন, কোনো কথা বলছেন না। তো ভক্তরা জিজ্ঞেস করছেন যে আপনি কি কথা বলবেন না? আর ঠাকুর ঈশা করছেন না কথা বলবে। এবং তারপরে যে কথাটা দিয়ে এই মৌনব্রত ভঙ্গ করলেন সেটি ওই নারায়ণ বলে একটি ছেলে, তাকে বলছেন যে মা তোর ভালো করবে। তো নারায়ণ তো এই কথাটা শুনেই দৌড়ে ভক্তদের কাছে গেছে, কি বলছে, ঠাকুর কথা বলেছেন, ঠাকুর কথা বলেছেন, কথা বলেছেন, কথা বলেছেন। তো সকলে তো দৌড়ে ঠাকুরের কাছে এসেছে, ঠাকুর কথা বলেছেন, কথা বলেছেন ঠাকুর। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে
মা দেখিয়ে দিচ্ছিলেন সবই মায়া, তিনি সত্য আর যা কিছু সব মায়ার ঐশ্বর্য। এরকম এর আগের দিনও বলেছিলাম যে ঠাকুর ধাতু স্পর্শ করতে পারছেন না, তারপরে মৌনব্রত অবলম্বন করছেন এবং চারপাশে সকলের প্রতিক্রিয়া দেখছেন এবং মাটাকে দেখিয়ে দিচ্ছেন যে সবটাই হলো মায়া, যা কিছু সব মায়ার ঐশ্বর্য। আরেকটি দেখলো ভক্তদের কার কতটা হয়েছে। তো ভক্তরা বলছে যে আচ্ছা কার কত দূর হয়েছে। ঠাকুর বলছেন এদের সব দেখলাম, নিত্যগোপাল, রাখাল, নারায়ণ, পূর্ণ, মহিমা চক্রবর্তী, এটাই সব দেখলাম। ঠাকুরের অসুখটা বাড়ছে, আল জিভে খুব কষ্ট হচ্ছে। যেদিনের কথা বলছি সেদিনটা রবিবার, 16ই আগস্ট 1885, বাংলার 1 ভাদ্র। অনেকে তাকে দর্শন করতে এসেছেন। গিরিশ এসেছেন, রাম এসেছেন, নিত্যগোপাল, মহিমা চক্রবর্তী, কিশোরী গুপ্ত, পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি তিনি এসেছেন। তো ঠাকুর যেমনটা হয় আর কি, ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছেন। তো বলছেন যে রোগের কথা মাকে বলতে পারি না, বড্ড লজ্জা হয়। তো গিরিশ বলছেন আমার নারায়ণ আপনাকে ভালো করবে। আরেকজন বলছে রাম ভালো হয়ে যাবে। ঠাকুর বলছেন হ্যাঁ ওই আশীর্বাদ করো। ঠাকুর ভক্তদের বলছেন যে আমাকে ওই আশীর্বাদ করো আমি যেন ভালো হয়ে যাই। তো ঠাকুর গিরিশচন্দ্রকে বলছেন তোমাকে অনেক গোলের ভেতর থাকতে হয়, অনেক কাজ, তুই আর 3বার এসো। এই বলে শশধর তর্ক চূড়ামণির সঙ্গে কথা বলছেন। শশধর তর্ক চূড়ামণি সেই সময়কার খুব একজন নামকরা পণ্ডিত লোক, এবং তার একটা তত্ত্ব ছিল, সেই তত্ত্বটা নিয়ে পরবর্তীকালে অনেক ঠাট্টা মজা করা হয়েছে। কিন্তু সেই সময় তিনি বিশ্বাস করতেন এবং প্রমাণ করবার চেষ্টা করছেন যে সমস্তটাই আমাদের পুরাণে আছে। যা কিছু আধুনিক কালের আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার, সেই সমস্ত কিছু আমাদের পুরাণের মধ্যে আছে, আসলে আমাদের শাস্ত্রের মধ্যে আছে, আসলে আমাদের যে প্রাচীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে আছে, সবকিছুই আছে, সবকিছুরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এইটা শশধর তর্ক চূড়ামণি খুব জোরের সঙ্গে প্রমাণ করবার চেষ্টা করতেন। ঠাকুর তার সঙ্গে কথা বলছেন। কি কথা? ফিরে আসছি গানের পর 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর কথা আমি তো শুনছেন 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। তো শশধরকে বলছেন যে ঠাকুরের তো সবসময় কোনো না কোনো ভাবে ধর্মের কথা শোনা, নিজে বলছেন যখন তখন ধর্মের কথা বলছেন, অন্যের সঙ্গে কথা বলবার সময় প্রাণপণে যাকে বলে শুষে নেবার চেষ্টা করছেন ধর্মের কথা, আধ্যাত্মিকতার কথা, ঠাকুর দেবতার কথা শুষে নেবার চেষ্টা করছেন। শশধর তর্ক চূড়ামণি একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে বলছেন তুমি আদ্যাশক্তির কথা কিছু বলো। তো শশধর বলছে আমি কি জানি, মানেটা হচ্ছে যে আপনার সামনে বসে আমি আদ্যাশক্তির কথা বলবো? আদ্যাশক্তি আপনাকে কৃপা করেছেন, আদ্যাশক্তি আপনার ভেতরে সমস্ত জায়গায় বিরাজ করছেন, আমি আপনাকে আদ্যাশক্তির কথা বলবো? তো ঠাকুর বলছেন একজনকে একটি লোক খুব ভক্তি করে, তো সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে, তো সে বললে আমি কি আপনার আগুন আনবার যোগ্য? আগুন আনলো না। তো এরকম মজার লোক তো, সবসময়ই মজা করা মানুষ একজন আর কি। তো শশধর তখন বলছেন আগে তিনি নিমিত্ত কারণ, তিনি উপাদান কারণ, তিনি জীবজগৎ সৃষ্টি করেছেন, আবার তিনি জীবজগৎ হয়ে রয়েছেন। যেমন মাকড়সা নিজে জাল তৈয়ার করলো নিমিত্ত কারণ, আর সেই জাল নিজের ভেতর থেকে বের করে আনলো উপাদান কারণ। আমি এইটা করলাম নিমিত্ত কারণ, এবং এই জালটা তৈরি করা আর জালটাকে নিজের ভেতর থেকে বার করা, দুটোই সবটাই তিনি মায়ার সৃষ্টি করছেন, তিনি এই মায়ার জগৎটার মধ্যে আছেন। তো ঠাকুর বলছেন
আর আছে যিনি পুরুষ তিনি প্রকৃতি, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। আর যখন ওইসব কাজ করেন তখন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। কিন্তু যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি পুরুষ তিনি প্রকৃতি হয়ে রয়েছেন। জল স্থির থাকলেও জল, আর হিললে দুললেও জল। সাপ এঁকে বেঁকে চললেও সাপ, আবার চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, মুখ বন্ধ হয়ে যায়। নিতাই আমার মাথা হাতি, নিতাই আমার মাথা হাতি, এই কথা বলতে বলতে শেষে আর কিছুই বলতে পারে না, কেবল বলে হাতি। আবার হাতি হাতি বলতে বলতে হা, শেষে তাও বলতে পারে না, বাহ্য শূন্য। এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ, দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ। সমাধিভঙ্গের পরে একটু পরে বলছে যে খর অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না। সবাই চুপ করে আছে। তো ঠাকুর আবার বলছেন যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে, কি কর্ম বাকি থাকে, ততক্ষণ সমাধি হয় না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাব। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে কথা বলতে বলতে তিনি ইচ্ছা শক্তি কি করে বাড়ানো যায় সেই কথায় এসেছেন। একটু গান শুনি, তারপর রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। ইচ্ছা শক্তি বাড়ানো যায় কিনা এই প্রশ্নটা প্রায়ই আমাদের ভাবায়। উত্তর হলো হ্যাঁ। আমাদের অতীতের ব্যর্থতাগুলো আমাদের যেন হতোদ্যম না করে দেয়। সেন্ট অগাস্টাইনের জীবনে ঘটা একটা ঘটনার কথা বলি। সবাই জানেন সেন্ট অগাস্টাইন ছিলেন এক বিখ্যাত খ্রিস্টীয় সন্ত, যার লেখা মহামূল্যবান গ্রন্থটির নাম কনফেশনস অফ সেন্ট অগাস্টাইন। এখানে সেন্ট অগাস্টাইন একবার এক প্রচন্ড অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন। তিনি পবিত্র জীবনযাপনের সংকল্প গ্রহণ করেছিলেন, কিন্তু তার দুর্বল ইচ্ছা শক্তি সে সংকল্প পূরণে তাকে ক্রমাগত ব্যর্থ করে চলেছিল। রোজই তার চেষ্টা শুরু হতো, রোজই তিনি ব্যর্থ হতেন। তার ধারণা হলো আশা পূরণ বুঝি আর হবে না। তিনি বলতেন যে আর একটি দিন তিনি এমন নীতিহীন জীবনযাপন করবেন, ভোগ করবেন শারীরিক সুখ, ভোগ করবেন আরেকটি নীতি বিগর্হিত ছুটির দিন, এবং পরদিন থেকে সব বন্ধ করে শুরু করবেন শুদ্ধ পবিত্র জীবন। দিনের পরে দিন চলে যায়, কিন্তু সেই পরের দিনটি আর আসে না। ভালো হওয়ার সংকল্প ক্রমাগত বিলম্বিত হতে হতে বিবেকের খোঁচায় তিনি জেরবার। মনে তার তীব্র দ্বন্দ্ব জ্বালা। এমতো অবস্থায় তিনি একদিন প্রার্থনা করলেন যিশুর কাছে। তারপর খুলে বসলেন বাইবেলের একটি পৃষ্ঠা। তার মনে এক চিন্তা এলো, কাল নয় আজ এবং এখন থেকেই শুরু হোক শুদ্ধ জীবনের পালা। ঈশ্বর তার মনে এক প্রচন্ড শক্তি যোগালেন। তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। নিজের উপর বিশ্বাস ফিরে এলো। আর এই সবই সম্ভব হলো তার ইচ্ছা শক্তি বৃদ্ধির কারণে। যদিও সেন্ট অগাস্টাইন নীতি বিগর্হিত জীবনযাপন করেছিলেন, কিন্তু কৃতকর্মকে স্বীকার করার নৈতিক সাহস তার ছিল। নীতিহীনতার ঊর্ধ্বে উঠে এক পবিত্রতর জীবনযাপনের ক্ষমতা তার ছিল। আরেকটি উদাহরণ এ প্রসঙ্গে দেওয়া যায়, যা আমাদের আরো কাছাকাছি। শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য গিরিশচন্দ্র ঘোষের কথা বলছি। গিরিশ ঘোষের জীবনী বা কথামৃতে তার সম্পর্কে যদি পড়েন, দেখবেন শ্রীরামকৃষ্ণ তাকে সর্বান্তঃকরণে আশীর্বাদ করছেন। এই অনুপম আশীর্বাদের কারণ কি জানেন? গিরিশের অনেক দোষ ছিল, কিন্তু একটি মস্ত সদ্গুণ ছিল তার, তা হল শ্রীরামকৃষ্ণের প্রতি তার অসীম অবিচল বিশ্বাস। ঠাকুরের সঙ্গ লাভ এবং তার কৃপা ও প্রভাব গিরিশের জীবনে যে কি বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল তা গিরিশ জনে জনে ডেকে বলতেন। গিরিশ অনেক পাপ করেছিলেন, কিন্তু বিশ্বাস হারাননি। এই বিশ্বাসই
তাকে হীন পাপী থেকে মহাত্মায় রূপান্তরিত করেছিল। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি, মানসিক চাপ জয় করার উপায়, এই গ্রন্থের একটি অধ্যায় থেকে পড়ে শোনালাম আপনাদের। এবারে গানের পর চিঠিপত্র। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় চিঠি লিখেছেন কাকুরগাছি, কলকাতা থেকে। পড়ে শোনাই সেই চিঠি। আজ 26/5/2025 শরণাগত চিঠিপত্রের সূচিতে যখন রুবি বন্দ্যোপাধ্যায়ের লেখা মধুমিতাদির দেবলোকে গমনের খবরটি পাঠ করলেন, অশ্রুসিক্ত নয়নে অবগাহন করলাম। তাই আমার চিঠির শুরুতেই ওর আত্মার শান্তি কামনা করেই শুরু করা উচিত মনে করলাম। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভপতি। আমার আজকের চলমান জীবনের শুভাকাঙ্ক্ষী সহযোগী কর্মযোগী বন্ধুটির ওষ্ঠাগত মূল মন্ত্র কবিগুরুর লেখনীটি। 92.7 বিগ এফএম এর শরণাগত জীবনের পাঠশালায় আমার পাওয়া নিষ্কাম কর্মযোগী সুন্দর মনের পাথর প্রতিমা অঞ্চলের ব্রজবল্লভপুরের গোবিন্দপুর আবাদ আশিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ আশ্রমিক গুরুকুলের ধারক বাহক মাস্টার প্রতনু ভট্টাচার্য আমার পুত্র সমতুল্য, নিরলস, সাত্বিক, মানব কল্যাণ সচেতন কর্মযোগী বন্ধুটির সঙ্গে আমার পরিচিতি হয় ইংরেজি 2021 সালের কোভিড সংক্রমণে আক্রান্ত এবং জীবন সংশয় ভীতিতে জর্জরিত ভারতবর্ষের প্রাক্কালে। আমার অনুধাবনে আমাকে আজকের চলমান জীবনের পাঠশালায় আলোর পরশ লাগিয়ে জীবনের সুর বদলাতে যেমন অদম্য মনোবল প্রেরণ করেছে 92.7 বিগ এফএম এর শ্রুতিমধুর কণ্ঠের উপস্থাপক মাননীয় সৌমিত্র বসু মহাশয়, স্যার বলে এবার অনুশোচনায় রাখলাম না, তেমনি আমার সর্বকর্মের শুভাকাঙ্ক্ষী বন্ধুবর মাস্টার প্রতনু ভট্টাচার্য নামক মহামানব। আমি তাই আজ ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আমার এই পুত্র সমতুল্য মানব কল্যাণকারী কর্মযোগী মহামান্য প্রতনু ভট্টাচার্য মহামানবটির জীবন বিজ্ঞান নিয়ে লিখতে শুরু করলে বর্ণমালার শব্দকোষ কম পড়ে যাবে, তাই যৎসামান্যই তুলে ধরছি। এই প্রতনু ভট্টাচার্য নামধারী মহামানবটি সুন্দরবনের আশিনগরের এক প্রত্যন্ত গ্রামের সাত্ত্বিক সহজ সরল পরিবারের নিষ্কাম সহজ সরল সন্তান। নিজের আক্ষরিক শিক্ষা জীবনের পাঠশালায় স্নাতক উত্তরণের ধারা উত্তীর্ণ করার পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের বেলুর ব্রহ্মচারী শিক্ষার অনুশীলন করে 2 বছর নিজের কর্মযোগের ধারা অনুযায়ী রামকৃষ্ণ মিশনের কর্মযোগের ধারা সম্পৃক্ত না হওয়ায় ছেড়ে চলে আসে। এর পরবর্তীতে নিজের আশিনগরে নিজের যথাসাধ্য বিনিয়োগ করে জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ আশ্রমিক গুরুকুল গঠন করে। বর্তমানে বিনা পারিশ্রমিকে ক্লাস 4 পর্যন্ত 130টি শিশু বাসস্থান, খাদ্যাহার সহ যাবতীয় আনুষঙ্গিক সহ তাদের সুন্দর ও সাত্বিক কর্মযোগী করে গড়ে তোলবার অক্লান্ত পরিশ্রমে দিনরাত এক করে নিজেকে এক সংগঠিত বাহিনীর সূত্রধর করে আমাদের স্যার মাস্টার মশাই রূপে আঞ্চলিক মহান কর্মযোগী করে তুলেছেন। আমাদেরও ঈশ্বরের অশেষ কৃপা এমন একজন সাত্বিক মহামানবের সহযোগী করার জন্য। এই শরণাগত চিঠির মাধ্যমে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল এবং শুভাকাঙ্ক্ষী সকল বন্ধুদের উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। শরণাগতর কর্ণধার সৌমিত্র বসু স্যারকে জানাই আমাদের আশ্রমের সকলের শিশু সুলভ হৃদয় থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কাকুরগাছি, কলকাতা 54। অনেক ধন্যবাদ গৌরাঙ্গ বাবু। দেখা যাক, আমাদের শ্রোতাদের মধ্যে কেউ কেউ হয়তো আপনাদের আশ্রমে চলে যেতে পারেন, আমিও হয়তো কখনো চলে যেতে পারি, দেখা যাক। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। এখন ঘরের মধ্যে ছিলাম, এবার বাইরে। আমরা এখন আছি দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায়। তো কালিম্পং এর মন্দির দেখা হলো, মঠ
বা মনস্টারি দেখা হলো, এগুলো অন্য কোনো জায়গা। কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়, কিন্তু এই দার্জিলিং তার আশপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, সেখানে কি ধর্মস্থান আছে না আছে সেইগুলো ঘুরে ঘুরে দেখবো, এটাই আমাদের অভিলাষ। সব ধর্মস্থান দেখতে পারবো এরকমটা মনে হয় না, কিন্তু কিছু কিছু দেখবো, কিছু কিছু তার পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দেব। তো এই যে পাহাড়ি অঞ্চলগুলো এবং এখানকার যে শহর, এই সমস্ত শহরে প্রচুর বৌদ্ধ মঠ ছড়িয়ে আছে। তো কালিম্পংয়ের পরে আমরা যে জায়গায় যেতে চাইছি সেটাও ভারী সুন্দর একটা জায়গা, পর্যটন কেন্দ্র, প্রচুর পর্যটকের ভিড় হয় সেখানে। বলি আমি যখন তবে সবে তখন চাকরিতে ঢুকেছি আর কি, অধ্যাপনার চাকরি, তো ছেলে মেয়েদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরোতে হবে। শিক্ষামূলক ভ্রমণ মানে কিছু না, ভ্রমণই আসলে, শিক্ষার ব্যাপারটুকু যে কিছু ছিল তার মধ্যে এমনটা নয়। তো গিয়েছিলাম একটা জায়গায়, তার নাম মিরিক। মানে সেই জায়গাটা তখনও পর্যন্ত যে খুব লোকে জানতো এইরকমটা নয়, এখন তো খুবই বিখ্যাত একটা পর্যটনের জায়গা। তো সেই মিরিকের দিকে যাওয়া যাক। মানে মিরিক নিয়ে যেহেতু আমার একটা স্মৃতি আছে, চাকরি জীবনের প্রথম পর্বের একটা স্মৃতি। সেই সময়কার ছেলে মেয়েরা তারা এখন কত বড় হয়ে গেছে, কত সব নামজাদা লোক হয়ে গেছে নানান ক্ষেত্রে। তো সেই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে গিয়েছিলাম। তো মানে ওইটা নিয়ে একটা নস্টালজিয়া যাকে বলে, একটা অতীত রোমন্থনের ব্যাপার আছে। তো সেই মিরিকের কোন একটা ধর্মস্থান দেখতে যাওয়া যাক। তো এই মিরিক না, আগের তুলনায় নিশ্চয়ই অনেক অনেক পাল্টে যাচ্ছে, কিন্তু ধর্মস্থানের কথা বলছিলাম আপনাদের। এই যে বৌদ্ধ মঠ, মিরিকে একটি চমৎকার বৌদ্ধ মঠ আছে, বিখ্যাত বৌদ্ধ মঠ। এবং বৌদ্ধ মঠ আমরা দেখতেই পারি, প্রচুর বৌদ্ধ মঠ দেখছি, আমাদের আপত্তির কিছু নেই। বরং এই সমস্ত মঠগুলো আবিষ্কার করতে, মানে যেগুলোর কথা জানতাম না, কখনো শোনেননি আপনারা, সেগুলোর কথা জানতে বা শুনতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগবে তো? তাহলে চলুন মিরিকের দিকে যাওয়া যাক। কালিম্পং থেকে মিরিক কত দূরে, যেতে কতক্ষণ লাগবে, সেই কথাটা গোড়ায় বলিনি। আপনি যদি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে কালিম্পং থেকে মিরিক কিন্তু আপনি সোজাসুজি যেতে পারছেন না। সোজাসুজি মানে গাড়িতে যেতে গেলে সোজাসুজি যাওয়ার কোনো রাস্তা নেই। যদি এরকম কালিম্পং থেকে মিরিক একটা সরল রেখার মতো রাস্তা হতো তাহলে যেতে খুব বেশি সময় লাগার কথা নয়, সেটা আপনাকে অনেকটা ঘুরে যেতে হবে। কালিম্পং থেকে অনেকটা দক্ষিণে নামতে হবে, তারপরে মোড় ঘুরে আবার উত্তর পশ্চিম দিকে যেতে হবে। তো সব মিলিয়ে কালিম্পং থেকে মিরিক হচ্ছে 110-11 কিলোমিটারের মতন। গাড়িতে যেতে সময় লাগবে এই 3.5 থেকে 4 ঘন্টা। মিরিকের রাস্তা কেমন বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে গানের পর। খুবই বোকার মতো একটা প্রশ্ন দিয়ে শেষ করেছিলাম এর আগের পর্বটা, যে কালিম্পং থেকে মিরিকে যাবার রাস্তাটা কেমন বলেছিলাম না। 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরের আজকের শেষ পর্যায়ে শুরু করবার আগে সত্যি সত্যি এই সমস্ত পাহাড়ি রাস্তা, এটা মনে হয় প্রকৃতি যেন নিজের সমস্ত সৌন্দর্যের ভান্ডার একেবারে উজাড় করে খুলে দিয়েছে। ঠান্ডা নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, এসব কথা তো বহুবার বলেছি আপনাদের। সবুজ 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 পাহাড়, তার ভেতর দিয়ে সেই পাহাড়ি পথ কেটে 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 এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে আপনার গাড়ি যাচ্ছে। কখনো পথের পাশে ঝর্ণা পড়ছে, কখনো পথের পাশে নদী পড়ছে। এই সব করতে করতে মানে আপনার দেখবার যে চোখ, সেই চোখে অনবরত দৃশ্য জুগিয়ে যাচ্ছে চারপাশের রাস্তা। তো মিরিকের পরিচয় দিতে গেলে বলতে হয় যে একটা ছোট্ট শহর। আসলে এটা ওই একটা
ছোট্ট জায়গা ছিল, সেখানে আশপাশ থেকে লোকজন আসতো, আশপাশে প্রচুর গ্রাম আছে, প্রচুর চা বাগান আছে। অনেক দিন ধরে খুব সব চা বাগান এইসব জায়গায় রয়েছে আর কি। এই জায়গাটা চা বাগানেরই জায়গা বলতে পারেন। 1969 খ্রিস্টাব্দে তখনকার পশ্চিমবঙ্গ সরকার এখানকার একটা টি এস্টেট যেটি বলে, সেই টি এস্টেটের নাম হচ্ছে টুরবো টি এস্টেট। টুরবো টি এস্টেট তাদের কাছ থেকে 335 একর জমি অধিগ্রহণ করে। 335 একর কেন? না, এইখানে তারা একটি পর্যটন কেন্দ্র তৈরি করতে চান। সাধু প্রস্তাব। দার্জিলিং কালিম্পংয়ের উপর চাপ খুব বেশি পড়ছে এবং সত্যি সত্যি আমার নিজের খুব মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ প্রাকৃতিক দিক থেকে তো অসাধারণ। মানে আপনি কি চান? আপনি পাহাড় চান পাবেন, সমুদ্র চান পাবেন, অরণ্য চান পাবেন, সব 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 কিছু আছে এখানে। মরুভূমি ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে দেখবার মতো, পর্যটন কেন্দ্র হওয়ার মতন সমস্ত রকমের যোগ্যতা আছে। এখানে পাহাড়ের নিরিখ জায়গাটা পর্যটন বিভাগে মনে হয়েছিল যে এখানে আমরা একটা জায়গা তৈরি করতে পারি যেখানে টুরিস্টরা সব আসবে। তো মিরিক একটা পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে পরিণত হলো এপ্রিল 1979 খ্রিস্টাব্দে। এখন তো বহু মানুষ সেখানে যান এবং সত্যি সত্যি কটা দিন খুব শান্তিতে আরামে কাটানোর পক্ষে বড্ড ভালো জায়গা। যাই হোক, এইবারে যে ধর্মস্থান, সেই ধর্মস্থানের কথায় আসবো। তো ওই বৌদ্ধ মঠ, খুব চমৎকার একটা বৌদ্ধ মঠ আছে। সেই মঠের কথা আজকে থাক, আবার আগামী দিনে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব। বলাই বাহুল্য রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম প্রশ্ন। দেহের মধ্যে বন্দি প্রাণের ব্যাকুল চঞ্চলতা, দেহের দেহলিতে জাগায় দেহের অতীত কথা। খাঁচার পাখি যে বাণী কয়, সে তো কেবল খাঁচারই নয়, তারই মধ্যে করুণ ভাষায় সুদূর অগোচর বিস্মরণের ছায়ায় আনে অরণ্য মর্মর। চোখের দেখা নয় তো কেবল দেখারই জ্বালবোনা, কোন অলক্ষ্যে ছাড়িয়ে সে যায় সকল দেখাশোনা। শীতের রৌদ্রে মাঠের শেষে দেশ হারানো কোন সে দেশে, বসুন্ধরা তাকিয়ে থাকে নিমেষ সারা চোখে, দিগ্বলয়ের ইঙ্গিতলীন উধাও কল্পলোকে। ভালো মন্দ বিকীর্ণ এই দীর্ঘ পথের বুকে, রাত্র দিনের যাত্রা চলে কত দুঃখে সুখে। পথের লক্ষ্য পথ চলাতেই, শেষ হবে কি আর কিছু নেই। দিগন্তে যার স্বর্ণ লিখন, সঙ্গীতের আহ্বান, নিরর্থকের গহ্বরে তার হঠাৎ অবসান। নানা ঋতুর দাগ পড়ে যেই মাটির গহন তলে, চৈত্র তাপে মাঘের হিমে শ্রাবণ বৃষ্টি জলে। স্বপ্ন দেখে বীজ সেখানে অভাবিতের গভীর টানে, অন্ধকারে এই যে ধ্যান, স্বপ্নে কি তার শেষ। উষার আলোয় ফুলের প্রকাশ, নাই কি সে উদ্দেশ। খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকে ভালো হোক, সবাইকে মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, এইটুকু হোক, শুধু ভালো হোক, আর কিছু চাই না। ভালো, সবাই ভালো থাকুন।
গোটা পৃথিবী ভালো থাকুক, আর বেশি কিছু কি চাইতে পারি বল। তো বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 29শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 13ই জুন 2025, শুক্রবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এসে পড়েছি কানীন পুত্র নিয়ে বলছেন। কত রকমের পুত্র হয় তাই নিয়ে কথা হচ্ছিল। তার মধ্যে কানীন পুত্রের কথা বলবো আজকে। অর্থাৎ যদি কোনো মেয়ে কুমারী অবস্থায় সন্তান ধারণ করে তাহলে সেই সন্তানকে বলা হয় কানীন পুত্র। মহাভারতে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ কি আছে? নিশ্চয়ই ভাবতে হবে না। তবু আমি না হয় আপনাদের এই টাস্কটা দিলাম, বাড়িতে করবার জন্য নয়, এখানে মুখে মুখে ঠিক করে ফেলুন। মহাভারতে কানীন পুত্রের জন্ম দিয়েছেন এমন মাতা বা পুত্র কে, উদাহরণ কি সবাই জানে। আমি বরং ততক্ষণ বাকি অনুষ্ঠানের কথা বলিনি। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব শুরু করব আজকে। অতঃপর স্বামী বিবেকানন্দ যার শিষ্য সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দ তার রচনা মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে।